ফাঁসির দড়ি এড়িয়ে সোজা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে রাজনীতির দাবার বোর্ডে এমন লোমহর্ষক প্রত্যাবর্তন হয়তো হলিউডের যে কোনো ব্লকবাস্টার থ্রিলারকেও হার মানাবে। একদিকে চরম বিতর্ক এবং বেপরোয়া ক্ষমতার অতীত, আর অন্যদিকে পরাশক্তি ভারতের রক্তচক্ষু আর সেই কুখ্যাত 10 ট্রাক অস্ত্রের হিমশিম ইতিহাস। দর্শক, সব সমীকরণ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যিই ফিরছেন লুৎফুজ্জামান বাবর? আর তার হাতে কি উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি তাই হয়, তবে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দর্শক, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির এমন এক মাস্টার প্ল্যান যা শুধু দেশের সীমানায় নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে। 2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার গঠন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা পৌঁছেছিল 66 জনে, যা ছিল এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের আকারের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষ হতেই রাজনীতির মাঠে কান পাতলে শোনা যাবে এক বিশাল রদবদল এবং সম্প্রসারণের জোরালো গুঞ্জন। অর্থাৎ বাড়তে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই নতুন এবং দাপ্তরিক কাজে তুলনামূলকভাবে নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কাজে আমলাতন্ত্রের জটিল গ্যারাগরের মাঝে মাঝেই ছন্দপতন ফুটে উঠছে। আর প্রশাসনিক অস্থিরতা কাটিয়ে উঠতেই এবার তারেক রহমান সুদূর প্রসারী প্ল্যান নিতে যাচ্ছেন। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত পোর খাওয়া এবং ত্যাগী নেতাদের, যারা রাজপথে এবং প্রশাসন উভয় জায়গাতেই সমান পারদর্শী। জানা গেছে তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন ঢাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও সরকারের কাজের গতি আনতে টেকনোক্র্যাট কোটায় স্থান পেতে পারে ডক্টর আসাদুজ্জামান। একই সঙ্গে মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পুনর্বিন্যাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর নতুন করে বন্টন করা হতে পারে। সম্প্রসারিত এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রীও যোগ হতে যাচ্ছেন। চমক থাকছে আরো অনেক। এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসাবে একজন দাপুটে নারী সংসদ সদস্যকেও যুক্ত করা হচ্ছে এবং গুঞ্জন রয়েছে তিনি হলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি নিজের বক্তব্য দিয়ে ঝড় তোলা সংসদে তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থ রয়েছেন এই হাই প্রোফাইল তালিকায়। যদিও দেশবাসীর কাছে বর্তমানে তার ইমেজের অনেক ঘাটতি রয়েছে, কারণ তিনি সংসদে জুলাই সনদ এবং জুলাই বিপ্লবকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ডক্টর খন্দকার মোশারেফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে এসব নাম রাজনীতির স্বাভাবিক হিসাব নিকাশের অংশ হলেও এই মন্ত্রিসভায় সম্প্রসারণের বড়, সবচেয়ে লোমহর্ষক এবং ভূ রাজনৈতিকভাবে সবচেয়ে চমকপ্রদ নাম লুকিয়ে আছে লুৎফুজ্জামান বাবরের নামের সাথে। এই গুঞ্জন কেবল গুঞ্জন নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য বাবরকে পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এখানেই লুকিয়ে আছে রাজনীতির দাবার বোর্ডের সবচেয়ে বড় থ্রিলার। একদম ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে লুৎফুজ্জামান বাবরের এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী এক অধ্যায়ের পুনরুত্থান। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার যখন হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব দেওয়া হয়েছিল লুৎফুজ্জামান বাবরকে। বেগম খালেদা জিয়া 2001 সালে
নেতৃত্বাধীন সরকারে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবরকে, তখন তিনি ছিলেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন সরকারের মধ্যে। তার চোখের ইশারায় চলত দেশের পুলিশ, গোয়েন্দা এবং পুরো প্রশাসন। কিন্তু বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তটি কেন এত আলোচনার জন্ম দিচ্ছে? কেন এই একটি নামের কারণে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এর উত্তর লুকিয়ে আছে প্রিয় দর্শক সেই বিখ্যাত এবং চরম বিতর্কিত 10 ট্রাক অস্ত্র মামলার নথিপত্রের গভীরে। লুৎফুজ্জামান বাবর কখনোই ভারতের কাছে একজন পছন্দের ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন ভারতের সবচেয়ে চক্ষুশূল, কারণ এই 10 ট্রাক অস্ত্র মামলার সরাসরি অভিযুক্ত ছিলেন এই বাবর। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া ওই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন অর্থাৎ উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল। সেই চালানে ছিল হাজার হাজার অ্যাসাল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র দখলে এক বিরাট ভূমিকা রাখত। আর এই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড এবং নৈপথ্যের কারিগর হিসাবে অভিযোগের আঙ্গুল পুরোপুরি তোলা হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুজ্জামান বাবরের দিকে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাবর সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে এক ভয়াবহ ছায়াযুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, যা দেশের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ভারতের বিরুদ্ধে দুঃসাহসিক এবং ভয়াবহ রাজনৈতিক চাল নেওয়ার কারণে বাবর ভারতের কাছে এক চির শত্রুতে পরিণত হয়েছিলেন। আজ যখন সেই বাবর আইনি লড়াই জয় করে সদর্পে সংসদে ফিরেছেন, তখন তাকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর এবং ক্ষমতাশীল দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে, তখন তো ভারত চিন্তায় থাকবেই। তবে লুৎফুজ্জামান বাবরের অতীত কেবল ভারত বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার নামের সাথে জড়িয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর এবং বিতর্কিত অধ্যায়, যা তাকে একই সাথে একজন ভয়ঙ্কর ক্ষমতাধর এবং সমালোচিত চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বাবর রাজনীতিতে কোনো রাগঢাক পছন্দ করতেন না। তার ক্ষমতার দম্ভ কতটা প্রবল তা বোঝা যায় BCS নিয়োগের সেই প্রকাশ্য এবং নির্লজ্জ ঘোষণার মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি পুলিশ ও প্রশাসনে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের এক ভয়াবহ ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন এই কারণে যে তিনি দলীয় অনুগতদেরকে অবৈধভাবে BCS ক্যাডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কেবল দলীয় অনুগত্য এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শত শত দলীয় কর্মীকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, এমন চরম বিতর্কিত এবং বেপরোয়া এবং আন্তর্জাতিকভাবে সমালোচিত ব্যক্তিকে কেন তারেক রহমান পুনরায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে দিতে যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান সময়ের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান মূলত একটি আয়রন ফিস্ট বা লৌহমুষ্টির নীতি গ্রহণ করতে চাইছেন। বিগত সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি বা প্রশাসনিক অস্থিরতা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণ করতে একজন হেভি ওয়েট এবং নির্মম প্রশাসকের প্রয়োজন। যদি সত্যিই লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন, তবে বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হবে। একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। তবে দর্শক, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না, কিন্তু উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রণালয়ের অন্য কোনো বড় দায়িত্বে তিনি থাকতে পারেন, এমনটাই বলছে বিশ্লেষকরা। এখন দেখার পালা শেষ পর্যন্ত বিএনপি সরকার কোন ধরনের সিদ্ধান্ত নেয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের কি মনে হয়, বিএনপি কি ভারতের রক্তচক্ষু এড়িয়ে শেষ পর্যন্ত এই লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব দিবেন? যদি তিনি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি তিনি সফল হতে পারবেন কিনা কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।
ভালো থাকবেন প্রিয় দর্শক, ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি এখানেই। দেখা হবে আরো অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।